গতদিন আমরা আলোচনা করেছিলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার্স ইকুয়েশন, অর্থাৎ কমপ্লিট সমীকরণটা থেকে আমরা কিভাবে টাইম ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট পার্টকে আলাদা করতে পারি। এবং আমি আরো একটা কথা বলেছিলাম যে আনটিল বিং biased or influenced by some time dependent potential, in most of the cases আমরা time independent Schrodinger's equation অর্থাৎ পজিশন ডিপেন্ডেন্ট Schrodinger's equation আমরা ব্যবহার করি। তাহলে ওটা ধরো ইলেকট্রোডিনামিক্স বা কোয়ান্টাম ইলেকট্রোডিনামিক্স এর মধ্যে যখন পটেনশিয়াল টাইম ডিপেন্ডেন্ট পটেনশিয়াল নিয়ে কাজ করতে হয়, তখন আসলে টাইম ডিপেন্ডেন্ট Schrodinger's ইকুয়েশনের যে ইম্পর্টেন্সটা সেটা আমরা বুঝতে পারি। এই জায়গাতে আমাদের ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করবো হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger's ইকুয়েশন, যেটা আমরা গতদিন করেছি। আজকে আমরা মুক্ত কণার জন্য Schrödinger সমীকরণ এবং তার সমাধান, এই টপিকটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করব যে আসলে টপিকটা কি এবং কেনই বা আমার এটা পড়া দরকার। মুক্ত কণা বলতে আমি কি বুঝি? তো এটার উদাহরণস্বরূপ আমি গত ক্লাসে কিছু উদাহরণ তোমাকে দিয়েছিলাম যে when you are not biased or influenced by any external force, that means any potential field, you are free। যখন তোমার উপরে মানে গ্রাডিয়েন্ট অফ পটেনশিয়াল এনার্জি ইজ জিরো, তার মানে কি আলটিমেটলি তোমার নিট বল বা নিট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল উইল বিকাম জিরো, যে রিজিয়নে বা যে সময়, ওটাকে আমরা বলছি মুক্ত কণা। কেমন? তাহলে ওখানে দুটো কথা আমি বলেছিলাম যে যেমন আমি বলেছিলাম যে আমি যখন একটা ফ্লোরে হরিজন্টাল প্লেনে যখন আমি হাঁটছি, কথাগুলো মাথায় ঢোকাও খুব ভালো করে। আমি যখন গ্রাউন্ড ফ্লোরে হাঁটছি, আমার উপরে অভিকর্ষ বলের যে প্রভাব, আই এম নট রিয়েলাইজিং দ্যাট বিকজ আই এম নট বায়াসড বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। কারণ আমি আই এম মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, সো আই এম নট ফেসিং এন অবস্টাকল or any fight, any struggle against the force acting on me। আমার উপর যে বলটা কাজ করছে তার বিরুদ্ধে আমি কোনো যুদ্ধ কিন্তু করছি না। Now, if we think that the potential energy, gravitational potential energy on the surface of the earth is zero, আমি ভাবতে পারি যে ভূপৃষ্ঠের উপরে আমি এটাকে আমি বেজ ধরলাম, বেজ লাইন, এবং এই বেজ লাইনের উপরে পটেনশিয়াল এনার্জি জিরো। ভালো কথা। এই সেম ঘটনা যদি আমাকে 50 তলা বিল্ডিং এর উপরও আমি উঠি, উঠে যদি বিল্ডিং এর ফ্লোরের উপরেও হরিজন্টাল আমি হাঁটি, আই উইল ফিল দ্য সেম ফিলিংস, আই উইল ফিল ইন দ্য সেম ওয়ে। কারণ তখনও কিন্তু আমি পারপেন্ডিকুলার ডিরেকশনে, মানে ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করছি। সো আই এম নট গোয়িং টু বি ইনফ্লুয়েন্সড বাই দ্য এক্সটার্নাল ফোর্স। এক্ষেত্রে আমি যদি ভূপৃষ্ঠের উপরে পটেনশিয়ালকে জিরো ধরি, তাহলে কি 50 তলার উপরে পটেনশিয়ালকে জিরো বলবো? না স্যার। তাহলে আমি যে একই রকম ফিল করছি। আমি যে 50 তলার উপরে উঠলাম বাবা, এই ফ্লোর থেকে, আমার উপরে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেনস্টে কাজ হয়েছে না নাকি? জি স্যার। তো হয়েছে, যেহেতু ওইটা তো আমার মধ্যে স্টোর হয়ে আছে এখন, তাহলে আমি কি করে বলবো এখানে আমার পটেনশিয়াল জিরো? না স্যার, পটেনশিয়াল জিরো না তো। তাহলে কি হবে? আমি কেন একই রকম ফিল করছি? কারণ স্যার পুরা শক্তিটাই হচ্ছে তখন পটেনশিয়ালে কনভার্ট হয়ে গেছে। আর একটু ভেবে বলো। স্যার, ভূমির সাথে এই লম্বভাবে কনসেপ্ট মানে গুলো সলিড স্টেট ফিজিক্সও কাজে আসবে। যখন ফোর্থ ইয়ারে যাবা তখন সলিড স্টেট ফিজিক্স এর মধ্যে কনস্ট্যান্ট পটেনশিয়াল, পিরিয়ডিক পটেনশিয়াল, এগুলো এই কনসেপ্ট গুলো কাজে। দিস ইজ দ্য গ্রাউন্ড or earth surface, potential energy V is equal to zero। আমি উঠেছি 50 তলার উপরে, বাট দ্যাট ইজ হরিজন্টাল টু
এই হাইট, এই হাইট, এই হাইট, এই হাইট 0। তাহলে এখানে যদি পটেনশিয়াল এনার্জি ভি হয় তো সেটা এখানেও ভি, এখানেও ভি। So when I am moving in this direction, I am not facing any change in potential. Current field direction is this, and I am moving in this direction. This angle is 90 degree. This is the direction of the force, and this is my displacement vector. So F dot S is equal to 0. That means 90 degree মানে 0। তার মানে আমার উপরে যে ফিল্ড ফোর্স কাজ করছে তার কারণে যে পটেনশিয়াল এনার্জি তার কোনো ভেরিয়েশন নাই। সো এইখানে ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। সো আমি কিন্তু এইখানেও ফ্রি, এইখানেও ফ্রি। সো ইফ আই এম কনফাইন্ড ইন সাচ এ রিজিয়ন, এডি পার্টিকেল, এখন আমরা পার্টিকেলের দিকে যাই, ওয়ার potential energy is 0 or the potential is constant, the particle can be said to be free. Particle's motion is a free motion. That means that is not confined within any influence, or the particle is not influenced by any external field or the variation of potential. তার মানে আমরা আমাদের সুবিধার জন্য বলতে পারি, so for free particle আমরা বলতে পারি v is equal to 0, because this is indifferent. V is equal to 0 and V is equal to constant. Regarding the motion of the particle on these two surfaces, there is no difference. When the particle is moving perpendicular to the direction of the force, same is the result while being here or here. তার মানে আমি একটা constant value না ধরে বরং if I put V equal to 0, then it will be convenient for me to solve the equation or to develop the equation. এখন আমরা একটু ওদিকে যাই। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবুজ? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আমার একটা কনফিউশন ছিল কনসেপচুয়ালি স্যার, কারোর তবে স্যার কোনো এখন সমস্যা থাকলে প্লিজ এখনই বলো, কারণ এরপর আমি এক টানে চলে যাব অনেক দূর। আব্দুল্লাহ, জিনিসটা বুঝছো তো? জি স্যার, ঠিক আছে। আব্দুল্লাহ, রাইসুল, তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটা? জি জি স্যার, স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। মানে ফ্রি পার্টিকেল কখন বলছি আমরা, যখন তার উপর অ্যাক্টিভ কোনো পটেনশিয়াল, অর্থাৎ তার গতিকে কোনো পটেনশিয়াল এনার্জি বা পটেনশিয়াল ফিল্ড দ্বারা প্রভাবিত করছে না তখন, তাহলে তার এন্টায়ার এনার্জি উইল বি কাইনেটিক এনার্জি। সেটাকে আমরা বলি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বা পি স্কোয়ার বাই টুয়াইস এম। সো আওয়ার Schrodinger's equation will take this form, E psi is equal to p square by twice m psi, যেখানে আমরা সমতলীয় তরঙ্গের ক্ষেত্রে বলতে পারি যে psi is equal to, এটা আমরা অনেকবার ব্যবহার করেছি, আমরা এখানে আবার লিখলাম I into px minus et divided by, কি ছিল, h কাট মনে হয়, হ্যাঁ। তো এখান থেকে ডেল সাই বাই ডেল টি বের করলাম, ডেল সাই বাই ডেল টি, তাহলে আইএইচ কাট ডেল সাই বাই ডেল টি। সুতরাং ই সাই এর পরিবর্তে আমরা যখন এটা বসিয়ে দিলাম, বসানোর ফলে কি পাচ্ছি দেখো, আলটিমেটলি Schrodinger's equation is taking this form। গতদিনে ক্যালকুলেশন গুলো করে দিয়েছিলাম, এগুলি আমরা জানি। অপারেটরের ই অপারেটর, পি অপারেটরের ক্যারেক্টার আওয়াজ আমরা শোনা জানি। যাচ্ছে না? হ্যাঁ, আমার তো মাইক্রোফোন অন, নেট স্পিডও ভালো, আওয়াজ শোনা যাচ্ছে না কেন? স্যার শোনা যাচ্ছে স্যার, ঠিকঠাক। তুমি এখন শোনা আনমিউট করে যাচ্ছে? ফেলো, তুমি আনমিউট করে ফেলো। এখন শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওর হয়তো বা নেট প্রবলেম স্যার। তা হতে পারে। হ্যাঁ, কারণ আমার এখানে আমার আমার সমস্যা থাকলে আমি টের পাই, তখন আমি নিজে নিজে কানেকশন চেঞ্জ করে দিই। আচ্ছা, যাই হোক, অন্যান্য জায়গায় যারা
ইফাত শুনতে পাচ্ছ? ইফাত, ইসরাত জাহান, নাইমা, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। ভেরি গুড। তাহলে ওই কৌশলটা, লাস্ট লেকচারের কৌশলটা আমরা অ্যাপ্লাই করে, এই অপারেটর তো আমরা আগেও বের করেছি, ই এবং পি অপারেটর আমরা আগেই জানি। এই ভ্যালুগুলোকে যখন আমরা পুট করলাম, উই আর গেটিং দ্য ইকুয়েশন অফ দিস ফর্ম থ্রি ডাইমেনশনালি। ফার্স্টে আমরা লিখলাম। এখন এই থ্রি ডাইমেনশনালি যখন পেলাম, মুক্তকণার সাধারণ সমীকরণটা আমরা পেলাম এইভাবে। কারণ আমি এটার ক্যালকুলেশন করালাম না, যেহেতু গত ক্লাসে এটা আমি ক্যালকুলেশন করেছি, গত ভিডিওতে এটা রয়েছে। একই জিনিস প্রত্যেকদিন তো করার দরকার নেই, যেখান থেকে নতুন কিছু শুরু হবে সেখান থেকে আমি আবার করব। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড Schrodinger's ওয়েভ ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল, যেটা ছিল আগে ডেল স্কোয়ার সাই প্লাস টুয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার। এখানে একটা এইচ কাট স্কোয়ার হবে, স্কোয়ারটা ভুল হয়েছে, এটা কারেকশন করে নিও। ইকুয়েশন নাম্বার 3.46 এখানে এইচ কাটের উপর স্কোয়ার হবে, পরে আবার ঠিক লিখেছে, তোমরা ভুল করে আবার এটা মাথায় ঢুকিয়ে নিও না। টুয়াইস এম ই বাই এইচ কাট স্কোয়ার সাই ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার ফ্রি পার্টিকেলের জন্য সমীকরণ। ফ্রি পার্টিকেল না হলে আমি লিখতাম ই মাইনাস ভি ইন্টু সাই। যেহেতু ভি ইকুয়াল টু 0 বসিয়েছি, তাই আমি লিখলাম টুয়াইস এম ই বাই এইচ কাট সাই ইকুয়াল টু 0। এইবার আমরা সলভ করব। তো সলিউশনটা আমি তোমাদেরকে বোর্ডে করিয়ে দিচ্ছি, খুব ভালো করে সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। বোর্ডে করালে তোমাদের বুঝতে সুবিধা স্যার হবে। সলিউশন কি স্যার এখান থেকে শুরু স্যার? হ্যাঁ, সলিউশনটা এখান থেকে শুরু। আমি স্যার আগে পুরোটুকু পর্যন্ত স্যার মুখস্থ করে। সমীকরণ পর্যন্ত আসছে, তাই না স্যার? ওইটুকাও লিখতে হবে, কারণ ওটা তো সমীকরণ পর্যন্ত হ্যাঁ, আসছে। অবশ্যই অবশ্যই। আর এরপরে সমীকরণ আবার সমাধান, কোশ্চেনই তো তুমি আছে সমীকরণ সমীকরণ ও ডেভেলপ না সমাধান। করলে সলিউশন করবা কার জন্য? তবে যদি প্রশ্নটা এরকম হয় যে আহ, একটি মুক্ত কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণটি লিখো এবং এবং তার সমাধান করো, কেমন? আহ, তাহলে ধরো তাহলে বিষয়টা আমরা সরাসরি এখান থেকে শুরু করতেও পারি। আমরা আর সরাসরি যদি স্যার বলা শ্রোডিঞ্জার যায় সমীকরণ স্যার শুরু শ্রোডিঙ্গার করি। সমীকরণ ও সমাধান করো, তাহলে স্যার পুরোটুকু লিখতে হবে। প্রতিপাদন করতে বললে পুরোটা যেভাবে আছে ওইভাবে আসতে হবে। মানে আমরা যেভাবে শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিপাদন করেছি ওভাবেই আসতে, যেটা এখানে করা আছে। আর যদি শুধু বলে যে একটি মুক্ত কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ লিখো এবং তা সমাধান সমাধান করো, করো, তখন তুমি তাহলে শুরু সমাধান করবা করো। এই যে এই যে এখান থেকে না, প্রথম সমীকরণটা লিখলা, লিখে ওটা বলবো আর কি। আহ, মুক্ত কণার জন্য তুমি যে জানো যে পটেনশিয়াল 0 হয়, সেটা একটু তুমি এক্সামিনারকে জানাও, অসুবিধা কি? তুমি সেক্ষেত্রে বলবে যে আমরা জানি সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জার্স ইকুয়েশন ডেল স্কোয়ার সাই প্লাস টুয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার দিয়ে বলবা মুক্ত কণার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু 0। অতএব ডেল স্কোয়ার সাই প্লাস টুয়াইস এম বাই বাই এইচ কাট এইচ কাট স্কয়ার স্কোয়ার ই ই সাই সাই ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ তুমি বুঝাই দিলা যে আমি জানি যে এটা মুক্ত কণার জন্য যে পটেনশিয়ালকে 0 ধরতে হয়, এটা আমি জানি, বা পটেনশিয়াল 0 হয় এটা আমি স্যার। জানি। এইটার মধ্যে স্যার, এইটা যদি ওইখান থেকে আসে, যদি মুক্ত করার জন্য শ্রোডিঙ্গার সমীকরণ ও সমাধান, তাহলে স্যার আমরা যে আগে যে সমাধানটা করছি এই সমীকরণ ওইটার মতো করে কইরা তারপর এখান থেকে করব, তাহলে হবে হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, নাকি ঠিক। প্রথমে স্যার মুক্ত কণার কথাবার্তা ওগুলা কিছু লিখতে হবে? মুক্ত কণার না, ওগুলো কথাবার্তা লিখলাম কিন্তু। তুমি ইন্ট্রোডাকশনে লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু তুমি যদি হ্যাঁ, কিন্তু তারপর স্যার শ্রোডিঞ্জার এইখানে সমীকরণ যেরকম করে যখন আমি করছি ডেভেলপ এরকম করে করিয়ে না দিয়েছি, করে। শুনো না, জি স্যার। ওভারল্যাপিং হচ্ছে ওই। কথা। জি শ্রোডিঞ্জার স্যার। সমীকরণ যেটা আমি ডেভেলপ করে দিয়েছি, একদম শুরুতেই শ্রোডিঞ্জার সমীকরণ আমি প্রতিপাদন করে দিলাম না, তুমি ওইটা ওই জি। অনুযায়ী করে জি স্যার। এখানে সেই কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে নাম্বার কম দেওয়ার অর্ধেক কোনো স্যার তাহলে ওইখানেই হয়ে সুযোগ গেল। নেই। এখন দেখো, এখন তো আমরা জানি ডেল স্কোয়ার মানে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস
del square by del z square, right? Into psi plus twice m by h cut square e psi is equal to 0. ঠিক? জি স্যার, জি কাটতে স্যার। শাস্ত না এখানে অবস্থা স্যার ঝামেলায় এটা। পড়লাম, এখানে তো 3টা চলক হয়ে গেল আমার, এক্স ওয়াই জেড। এখন যে মেথডটা আমরা অ্যাপ্লাই করব তার নাম হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। অর্থাৎ এখানে তো আমরা বলেছি যে টাইম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সাই ইজ এ ফাংশন অফ পজিশন অনলি। তাহলে আমরা বলতে পারি, ধরি যেহেতু এখানে আমার ফাংশনটা টাইম ডিপেন্ডেন্ট নয়, তাহলে আমি তাকে আর বা এক্স ওয়াই জেড এই 3টা চলকের ফাংশন আমি তাকে আলাদা করে লিখলাম অ্যাজ এ প্রোডাক্ট অফ 3 individual function, x as a function of x, y as a function of y, z as a function of z. এই 3টা ফাংশনের গুণফল আকারে সংক্ষেপে লিখলাম x, y, z। ক্লিয়ার? এটার নাম দিই 4 নাম্বার সংখ্যা। তাতে আমার লাভ কি হবে? লাভটা হবে এই যে আমি যদি এখন, ধরো একটু তোমাকে আমি কৌশলটা দেখাই। ধরো আমি যদি এরকম মনে করি যে, সুতরাং ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার এর মানে হচ্ছে তোমার ওয়াই আর জেড তো এক্স এর ফাংশন ধ্রুবক নয়, এখানে, এখানে তাহলে তাহলে এক্স আসবে। ওয়াই জেড ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার। একইভাবে ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স জেড ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার। একইভাবে ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই ডি স্কোয়ার জেড বাই ডি জেড স্কোয়ার, রাইট? ঠিক কিনা? এতক্ষণ কেন? জি জি স্যার, স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার তাহলে আমরা এটাকে বলে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। তাহলে আমরা লিখতে পারি ওই প্লাসের পরের টার্মটাকে আমরা আসলে একটু ডান দিকে নিয়ে যদি যাই, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ প্রথমে হচ্ছে ওয়াই জেড ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স জেড ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডি স্কোয়ার জেড বাই ডি জেড স্কোয়ার। ওইটাকে ডান দিকে নিয়ে যাও, ইজ ইকুয়াল টু মাইনাস টু এম ই টুয়াইস এম বাই ই এইচ বাই এইচ কার স্কোয়ার। সাই এর পরিবর্তে হচ্ছে এক্স ওয়াই জেড। এখন উভয় স্যার তাহলে পক্ষকে, স্যার এইখানে তো স্যার প্রিভিয়াস স্যার ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ছিল স্যার, ওইটা কোথায় গেল স্যার? ওই তো ডেল মানে ডি দিয়ে ডি লিখেছি আর কি। তুমি ওখানে ডিও লিখতে পারো। ডেল মানে কি? ডিফারেন্সিয়াল অপারেটর না? ডেল ইস মানে হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার। সাইটাকে ডান দিকে লিখেছি না আমি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার মানে দাঁড়াচ্ছে এরকম, আমি সাইয়ের পরিবর্তে এক্স ওয়াই জেড লিখলে, যেহেতু এক্স হচ্ছে এক্স এর ফাংশন, ওয়াই ওয়াই এর ফাংশন, জেড জেড এর, বাকিগুলো তাহলে কনস্ট্যান্ট হিসেবে গুণ জি স্যার, গুণ হিসেবে জি থাকছে। স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। এটাকে বলে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। তাহলে এখন তুমি যদি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করো তাহলে কি পাই? 1 বাই ওয়ান বাই এক্স ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই জেড ডি স্কোয়ার জেড বাই ডি জেড স্কোয়ার। এটা ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস টুয়াইস এম ই বাই
এইচ কাট স্কোয়ার, কারণ আমি এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করে দিচ্ছি। জি স্যার, বুঝতে পারছি স্যার, ওরা কত শর্টকাটে করছে এত কিছু। এখন কাহিনীটা হচ্ছে কি দেখো, এটা এখন একটা কনস্ট্যান্ট, তাই না? আর যদি ভেরিয়েবল হয় জি তাহলে স্যার। ই যদি Yes, sir. পরিবর্তনশীল হয় তাহলে ভেরিয়েবল হতে পারে, হোয়াট এভার। তাহলে এতটুকু আমরা নিশ্চিত যে এই অংশটা শুধু হচ্ছে এক্স এর ফাংশন, এই অংশটা ওয়াই এর ফাংশন, এই অংশটা জেড এর ফাংশন, ঠিক কিনা? তাহলে আমরা বলতে Yes, পারি sir. যে এইটা যোগ এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু দিস। তাহলে এরা আলাদা আলাদা ভাবে এক একটা কনস্ট্যান্টের সমান। ধরি এর একটা কারণও আছে, কারণ এখানে কিন্তু এনার্জি টার্মটা রয়ে গেছে, আমরা এমনিতে ধরছি না, এটা এর ধরার পেছনে কারণ আছে। কোনো সমস্যা? না স্যার। না স্যার। তো তার মানে কি? ইকুয়াল -2m ভাগ হচ্ছে এইচ কাট। রাইট? তাহলে জি স্যার, এখন ওকে স্যার, এখানে বুঝতে পারছি স্যার। সম্ভাব্য আর কি আছে যে আমার কে এক্স কে ওয়াই কে জেড এগুলাকে করার জন্য তো আমার সম্ভাব্য আছে আর কিছুই না, সেটা হচ্ছে -2m/h² এক্স অক্ষ বরাবর মোট এনার্জি কতটুকু, ওয়াই অক্ষ বরাবর কতটুকু, জেড অক্ষ বরাবর কতটুকু। এর বাইরে আমার আর কিছু করার নেই, যে আমি যে ধরেছি। তাহলে তাতে করে কি হচ্ছে, কে এক্স মানে -2m/EX/h², কে ওয়াই মানে কে ওয়াই ইকুয়াল -2m EY বাই এইচ -2m/EY/h², কাট স্কোয়ার। কে জেড ইজ কে ইকুয়াল জেড টু ইকুয়াল -2m EZ -2m/EZ/h²। এইচ কাট স্কোয়ার। তো এর বাইরে তো জি আমার স্যার। আর এখন সত্যিকার অর্থে কিছু বলারও নাই, আর কিছু করারও নেই, আমি ওইভাবেই ধরেছি। কিন্তু তা যদি হয় তাহলে আমরা একটা সলিউশন করি না? তাহলে দাঁড়াচ্ছে কি, 1/x এত ইজ ইকুয়াল টু -2m/EX/h²। এই জায়গাটাকে আমরা একটু সামনের দিকে আগাই, একটা সলিউশন করতে পারলে বাকিগুলো আমরা পেয়ে যাচ্ছি। কারণ অর্থাৎ 1/x অফ d²x/dx² ইজ ইকুয়াল টু -2m/EX/h²। এইচ কাট স্কোয়ার। জি স্যার। এনি কনফিউশন? নো কনফিউশন। না স্যার। তাহলে এখন স্যার এখান থেকে আমরা আসি, অর যদি এরকম হয় তাহলে আবার একটা ইকুয়েশন স্কোয়ার ফর্ম এক্স করছে, দেখো d²x/dx² এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এম টুয়াইস ই এম এক্স বাই এক্স বাই এইচ 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 কাট কার্ড স্কোয়ার স্কোয়ার ইন্টু এক্স। ই এক্স ইকুয়াল 0। জি স্যার। ওই যে এক্স দিয়ে গুণ করছি। এখন গতদিন তোমাদেরকে এখনই। তোমাদেরকে গতদিন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াচ্ছিলাম, মনে আছে? জি স্যার। এই ধরনের সমীকরণের সমাধান হচ্ছে, এই ধরনের সমীকরণের সমাধান হচ্ছে, এই সমাধান করে তোমার দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ তুমি সরাসরি তোমার ম্যাথমেটিক্যাল ফিজিক্সে বিশেষ ফাংশন গুলো পড়ানো হচ্ছে, সেটা এই কারণেই পড়ানো হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করার স্বাধীনতা দেওয়ার জন্য।
তুমি সরাসরি লিখে দিবে এই ধরনের সমীকরণের সমাধান হচ্ছে এক্স এক্স ইজ ইকুয়াল টু, আমরা যদি কোএফিসিয়েন্ট এন এক্স ধরি, সাইন রুট ওভার টোয়াইস এম ই এক্স ডিভাইডেড বাই এইচ কার ইন্টু এক্স মাইনাস এক্স নট। স্যার এই সমীকরণটা কোথা থেকে আসলো স্যার, মানে এটা কিভাবে আসলো? এগুলি এটা একটি স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই ডিফারেন্সিয়াল জি স্যার, ইকুয়েশনকে সলিউশন করলে এই সলিউশন হবে এক্স এইটা পাওয়া যায়। ইকুয়াল টু, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট সাইন অফ সাইন, দিস, জি স্যার। সাইন অফ মানে স্কোয়ার রুট অফ দিস, কারণ এটা তোমার তো সেকেন্ড অর্ডার আছে, তো তাহলে স্কোয়ার রুট অফ দিস আসবে, হলে তোমার এটা পাচ্ছে স্কোয়ার রুট অফ দিস ইন্টু ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের যে ডিফারেন্স সেটা। কেননা ইন্টিগ্রেশনের মাধ্যমে যখন আসবে তখন তো তোমার কিছু কোএফিসিয়েন্ট আসবে, তাই না, ভ্যালু আসবে, তো জি স্যার। এই ভ্যালুটা আসবে এইভাবে, বা এটাকে তুমি ফাইনাল পজিশনের ইনিশিয়াল পজিশন বলতে পারো। এইভাবে করে জিনিসটা আসছে। এটা সলিউশনটা যখন তোমাকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করানো হবে, বা তুমি যখন করবে বা করেছো, ওখানে লক্ষ্য করে দেখো এভাবে, এখানে যদি মাইনাস থাকে তখন আরেকটা সলিউশন হবে, প্লাস থাকলে আর এক রকম হবে। তো এগুলো আমরা ওই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের আলোচ্য বিষয়। আর যদি তোমরা এখানে করে দিতে বলো তাহলে আজকে কোয়ান্টাম মেকানিক্স পড়া হবে না আমার, করে দেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আর পড়া হবে না, কিন্তু এটা সলিউশন করতে অনেকক্ষণ লাগবে, এটা একটা ব্রড কোশ্চেন, এটা না ম্যাথমেটিক্যাল স্যার, ফিজিক্স। আজকে এটা থাক, আজকে স্যার আচ্ছা, এটা আমরা কোয়ান্টাম ম্যাথমেটিক্যাল ফিজিক্সে শিখবো নে। শিখবো না। তাহলে এটা কি বললাম, এন এক্স এবং এক্স নট এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এবং মূলত তোমার এক্স নটটা হচ্ছে সাইন ফাংশনের শূন্য অবস্থান বা ইয়ে নির্দেশ করো। আর যখন ফাংশনটা পিরিয়ডিক হয় তখন কিন্তু এক্স এবং এক্স নট একই ভ্যালু শো করবে। যেমন তোমরা যদি ক্লাসিক্যাল মেকানিক্স এর কথা মনে থাকে, ওইখানে যে সেন্ট্রাল ফোর্স প্রবলেম পড়েছিল, ওখানেও দেখবা জি স্যার। সলভ করার পরে থিটা মাইনাস থিটা প্রাইম এরকম কিছু টার্ম জি আসতো, স্যার। জি স্যার। তো ওখানে জি তোমরা স্যার। লিখেছো যে, হ্যাঁ মনে পড়ে, সেম। জি স্যার। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি, ওয়াই একইভাবে আমরা ইকুয়াল কি লিখতে পারি, এন ওয়াই সাইন, জি স্যার, এন ওয়াই সাইন রুট ওভার টু এম ই ওয়াই বাই এইচ কাট ওয়াই মাইনাস ওয়াই নট। এবং জেড, জেড ইন্টু জেড, এন, এন জেড স্যার, এন জেড সাইন রুট ওভার টু এম ই এই যে সাইন রুট জিনিসটা ওভার বুঝলে টু তখন স্যারের এম সাথে সাথে স্যারের আগে আগেই বলে দেওয়া যায় যে কি হবে, এবং ওইটাই হচ্ছে ভাগ মজা। এইচ কাট স্কোয়ার, এইচ কাট স্কোয়ার জেড মাইনাস জেড নট। তাহলে যদি আমি ওনাদেরকে একসাথ করি, তাহলে প্রথমেই হচ্ছে, সুতরাং মুক্ত কণার তরঙ্গ অপেক্ষক বা ওয়েভ ফাংশন সমাধান এক্স ওয়াই জেড। স্যার এখন এক্স ওয়াই জেড এর মানটা বসাবো স্যার, এন সাইন রুট ওভার। আমি আমি এন এক্সটা আমি এন এক্স এন ওয়াই এন জেড এখন আলাদা আলাদা স্যার লিখবো না, এখানে তো গুণ স্যার এক্স করলে ওয়াই জেড ধরে দিছে, ডিরেক্ট স্যার এখানে এক্স ওয়াই জেড এন ধরছে, এক্স তাহলে এন স্যার ওয়াই এখানে এন আর জেড, দেখো আমি ধরবো, গুণ করলে কি আসবে, এন এক্স এন এন ওয়াই এন জেড তিনটা টার্ম গুণ আকারে আসবে না এখানে, জি স্যার, আমি ধরবো এন এক্স এন ওয়াই এন এন ওয়াই জেড, এন জেড এটা ধরবো, তাহলে এন সাইন আসো টোয়াইস রুট ওভার টু এম ই টু এক্স বাই বাই এইচ এইচ কার কাট এক্স এক্স মাইনাস মাইনাস এক্স এক্স নট নট সাইন সাইন root রুট over ওভার টু twice এম ই m e y h বাই cut এইচ কাট y minus ওয়াই y মাইনাস naught ওয়াই নট into sine সাইন রুট square ওভার root twice m e z by h cut এইচ কাট z জেড মাইনাস minus জেড নট। this is your wave function, এবং ডেফিনেটলি অবশ্যই
total energy E is equal to EX plus EY plus EZ কি ধনাত্মক হবে, কেননা টোটাল এনার্জি কখনো ঋণাত্মক হতে পারে না। এটা আলটিমেটলি কি নির্দেশ করছে বলো তো আমাকে? আমরা যদি এটা ফিজিক্যাল এক্সপ্রেশনের জন্য আমরা ধরলাম যে আসলে পুরোটা এক্স বরাবর ওয়াই জেড, এটা আসলে আমার দরকার নেই, আমি এভাবে ধরলাম, ধরি ই এক্স ইজ ইকুয়াল টু ই এবং তোমার ই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওদিকে আমার কোনো উপাংশ ছিল না, এরকম একটা কিছু আমরা ধরে নিই। তাহলে আমি পুরোটাকে আমি ধরো এক্স এর ফাংশন আকারে যদি ধরি, তো সুতরাং সেক্ষেত্রে সাই এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ফর দ্য কনভেনিয়েন্স অফ আওয়ার ডিসকাশন, আমরা পার্টিকেলটা ধরলাম যে আসলে এই যে এরকম একটা জায়গাতেও মুক্ত কণা ছিল, এরকম একটা ওয়ালের মধ্যে, মানে এইদিকে ইনফিনিটি, এইদিকে যেতে পারবো না, কিন্তু এই মাঝখানে এই জায়গাতে সে হচ্ছে মুক্ত। তো যদি মুক্ত হয় তাহলে তার মোশনটা হয় এরকম হবে, না হলে এরকম হবে, না হলে এটা হচ্ছে না হলে মানে স্যার মুক্ত কণাটা যেদিকে মুভ করুক না কেন তার মোট শক্তি সমান হবে। মানে আসল কথা হচ্ছে যে ফিল্ডটা তো একটা ডিরেকশনে কাজ করবে, তাহলে তার সঙ্গে ফিল্ডের বা ফোর্সের, নিট ফোর্সের মানকে যদি আমি জিরো ধরি, তাহলে এটা কনভিনিয়েন্ট আমাদের বোঝার সুবিধার জন্য যে পার্টিকেলটা যে কোনো একটা ডিরেকশনে মুভ করছে, কথাটার মানে হচ্ছে তাই। তো একটা ডিরেকশনে যখন তুমি মুভ করছে ধরে নিচ্ছ, তখন কিন্তু তার অন্যান্য ডিরেকশন বরাবর যে এনার্জির বিচ্যুতি বহুপাংশ, সেটা কিন্তু আমাদের আর বিবেচনায় আনার দরকার হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এই সলিউশনটা পাচ্ছি এরকম, এন বাকি দুটো অংশ ই জেড, এটা জিরো হলে সাইন জিরো জিরো চলে গেল, থাকলো শুধুমাত্র সাইন স্কোয়ার রুট অফ ওয়াইস এম ই ডিভাইডেড বাই এইচ কাট এক্স মাইনাস এক্স নট। এটা স্যার কিন্তু এটা কি একটা, একটা ডিরেকশন হিসেবে কাজ করা, মানে যদি এটা কিন্তু আমরা একটা স্যার স্থির তরঙ্গের সমীকরণ, বুঝছো? দেখো এখানে টাইম ফ্যাক্টর কিছু নাই, এটা একটা স্থির তরঙ্গের সমীকরণ কিন্তু, আর সেই জন্য আমি কিন্তু নিশ্চিন্তে স্থির তরঙ্গের ছবি এঁকে দিয়েছি, দেখেছো? জি স্যার। তাহলে এইটা একটা এনার্জি লেভেল, এইটা একটা এনার্জি লেভেল, এইটা একটা এনার্জি লেভেল, এটা এখন তোমার এই যখন আমি পড়াবো দেখবে পার্টিকেল ইন এ বক্স, তখন দেখো এটা যদি হয় এ, তাহলে আর ওই ল্যামডা, তার এটা হচ্ছে ল্যামডা বাই ফোর, এটা বাই সরি ল্যামডা বাই টু, ল্যামডা বাই ফোর হতে পারে, ল্যামডা বাই টু, এটা ল্যামডা, এটা টোয়াইস ল্যামডা, মাঝখানে থ্রাইস ল্যামডা বাই টু আসতে পারে, এবং ওই অনুযায়ী তার এনার্জি লেভেলটা গ্রাজুয়ালি চেঞ্জ হবে। ওটা আমি ওটা তোমাদেরকে স্যার পড়াবো হচ্ছে পার্টিকেল ইন এ বক্স বা ওয়ান স্যার ডাইমেনশনাল এটা প্রবলেম। আমি কি সলিড স্টেট ফিজিক্স স্যার আছে। না, এটা কোয়ান্টামও পড়াবো, এটা তার স্যার প্রাথমিক স্টেজ আর কি। স্যার আমরা এক্স অক্ষ বরাবর এনার্জিটাকে না ধরে ওয়াই বা জেড অক্ষ বরাবর এনার্জিটাকে ধরতে পারবো না চাইলে? হ্যাঁ, এখানে যে আমরা এক্স অক্ষ বরাবর টোটাল এনার্জিটা ধরছি, ওইটা কি আমাদের ইচ্ছে হইলে আমরা ওয়াই আর জেড অক্ষ বরাবর ধরতে পারবো না যে কোনো কোনো একদিকে? অসুবিধা নেই, কিন্তু সেটা একটু বেখাপ্পা লাগবে, কেননা আমরা বিষয়টাকে ওয়ান ডাইমেনশনালি চিন্তা করছি, যখন ওয়ান ডাইমেনশন ফার্স্ট শুরু হয় এক্স দিয়ে, এটাই। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা স্যার বুঝতে পারছি, একদম ক্লিয়ার স্যার, এটা তো প্রবলেম নেই স্যার। যে এটাকে তুমি অনেক আর সুন্দর একটু স্যার। তুমি পুরোপুরি যদি আরো মজা পেতে চাও, তাহলে দেখো একদম পুরো তোমার ওয়েভ ইকুয়েশনের সাথে মিলাই নাও। এইচ কাট মানে কি, এইচ এটার বাই উল্টায় টু দাও। পাই। টু পাই।
কি এটা লিখতে পারি? স্যার জি দেখা স্যার। যাচ্ছে না তো। এখন আমার সমীকরণের ইয়ে কি, মানে অর্থাৎ আমি লিখলাম এন ইজ দুত্তরি, বয়স হয়ে যাচ্ছে, প্রায় ভুল হয়, এটা এরকম কেন হয় বুঝলাম না। সাই ইজ ইকুয়াল টু এন সাইন, এইচ কাটকে উল্টাই দিলে টোয়াইস পাই বাই এইচ রুট ওভার টোয়াইস এম টু ই এম ই ভাগ এইচ ইন্টু এক্স কাট। মাইনাস এক্স নট। তো আমার স্যার এইচ স্থির তরঙ্গের দাঁড়াও, স্থির তরঙ্গের সমীকরণ পড়েছিলে না? y is equal to ওয়াই a ইকুয়াল এ সাইন sin টু twice পাই বাই pi ল্যামডা by lambda into x by x minus x naught, এক্স পড়ছো না এটা? এক্স নট। জি স্যার, জি স্যার, জি স্যার, মনে আছে। তাহলে আমি এটার সাথে মিলাই n sin, আমি যদি টু পাই টোয়াইস বাই পাই বাই ল্যামডা লিখতে হয় আমাকে, তাহলে তো টোয়াইস পাই বাই ল্যামডা যদি লিখতে হয়, এইভাবে যদি লিখতে হয় টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স মাইনাস এক্স নট লিখলাম। তাহলে এখানে কি ধরেছি আমি, যেখানে কি ধরেছি বলো? রুট ওভার ল্যামডা ইজ টু ইকুয়াল টু এম কি ই বাই ধরেছি? এইচ ল্যামডা ইকুয়াল এইচ টু বাই এইচ বাই রুট ওভার টোয়াইস রুট এম ওভার ই, টু তাই এম এ। ধরেছি না? এম ই। জি স্যার, ধরেছি। জি জি স্যার। এখন আমি যে ধরেছি বা এতক্ষণ যা বললাম সেটা কি আসলে কোয়ান্টাম মেকানিক্স এর সব কন্ডিশন স্যাটিসফাই করে কিনা, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি স্যাটিসফাই করে কিনা, ডি ব্রগলি ওয়েভলেংথ স্যাটিসফাই, দেখি আমি একটু ভালো করে। এখন জি আবার স্যার। আমরা জানি যেহেতু ওর পটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে কাইনেটিক এনার্জি, পুরো এনার্জিটা কাইনেটিক এনার্জি, তাহলে আমি লিখতে পারি টোয়াইস এম ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার। তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেলে কি থাকে, এইচ বাই রুট ওভার রুট এম ওভার স্কোয়ার ভি এম স্কোয়ার। তার মানে এইচ এইচ বাই বাই এম পি। ভি, তার মানে এম এইচ ভি বাই পি স্কোয়ার। হয়েছে এটা তো। এইচ বাই পি। সবকিছু তো ঠিক আছে, এটাই তো ডি ব্রগলি ওয়েভলেংথ। স্যার একদম টোটালি স্যার মিলে গেছে স্যার। So this is the interest or joy of learning, আর জি কোয়ান্টাম স্যার, মেকানিক্সটা মানে ক্রমান্বয়ে এটা তোমার স্যার কাছে মুখস্থ আরো করতে মজা। মিনিমাম 10 দিন লাগতো, এটা মুখস্থ করতে স্যার। মানে মোটামুটি এখন না দেখেই স্যার পাগল এখনই লিখতে ছেলে, পারবেন। ফিজিক্স মুখস্থ করা যায়? আমার কাছে হাস্যকর লাগে এটা, যখন কোনো ছেলে বলে মুখস্থ করতে, আমার হাসি পায়, বিশ্বাস করো। আব্দুল্লাহ, আছো? আব্দুল্লাহ রাইসুল, তোমরা আছো? জি স্যার, আমি আছি। স্যার কেমন লাগলো আব্দুল্লাহ স্যার টপিকটা? নেট সমস্যা স্যার, এই জন্য মেবি হ্যাঁ, রেসপন্স। আব্দুল্লাহ এমনি লগড ইন আছে কিন্তু কথা বলতে পারছে না। কেমন জি লাগলো, নতুন কিছু শিখলে কৌশলগত? জি স্যার, অবশ্যই। আমরা তো স্যার যে থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারে এই মানে এইভাবে এক্সপ্লেনেশন দিয়ে কেউ মানে শিখানোটা অনেক মিস করছি। এই জন্য স্যার আমাদের অনেক মানে গ্যাপ রয়ে গেছিল আর কি। তো আজকে স্যার মানে আপনার কাছে এই যে পড়া অনেক ভালো লাগতেছে, যা এখন মনে হয় না আর গ্যাপ থাকবে স্যার লার্নিং। ঠিক আছে, ইনশাল্লাহ কোনো গ্যাপ থাকবে না। আমরা ওই যে লিঙ্ক গুলো, পিছনের ভিডিও গুলো আজকে দেখে নিও, আমি দিয়ে দিবো রাতের বেলা সব, কেমন? জি আচ্ছা স্যার। আর এটা এত ইজিলি, মানে এত ইজি ভাবে যে আসলে পড়া মেথডটা পড়া যায়, মানে এরকম তো আসলে স্যার আমাদের জানা ছিল না। একদম ইজি এখন স্যার। চোখ বন্ধ করে স্যার আমি লিখতে পারবো এটা টোটালি। আমি তোমাদের আগে একদিন একটা কথা বলেছিলাম যে আসলে অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল, অ্যাবসলিউটলি স্যার ইজি স্যার বলতে এটা কিছু স্যার নেই। একটা কথা। স্যার ওই যে আমরা আহ, আমরা যেটা বুঝি সেটা স্যার ওই সহজ, যে যেটা বুঝি না সেটা কঠিন। সবুজ স্যার সবুজ ভাই যদি কিছু মনে না করেন তাহলে বলতে চাই যে এত সুন্দর রিভিউটা একটু গ্রুপে দিলে আর একটু ভালো হয়। বেশি কষ্ট না, জাস্ট মনে হয় 5-10 মিনিট লাগবে লিখতে। একটু কষ্ট করে মনে হয় এফবি গ্রুপে এরকম একটা রিভিউ দিলে ভালো হয়। হ্যাঁ, সেটা তোমাদের তোমাদের দায়িত্ব বা তোমাদের বিষয়, ওটা নিয়ে আমার কোনো কথা নেই। আমার কথা হচ্ছে আমি যে কাজটা করলাম সেটা তোমাদের কাছে পৌঁছালো কিনা বা তোমরা আনন্দ পেলে কিনা, সেটা হচ্ছে আমার দেখার বিষয়। ওটা যদি আমাকে কনফার্ম করো তাহলে আমি খুশি। তাহলে ঠিক আছে, আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে একই সময় আশা করি। সবাই ভালো থেকো, আর জি স্যার, চেষ্টা করো ইনশাল্লাহ। সবাই লাইভ ক্লাসগুলি করার জন্য। লাইভ ক্লাসের আনন্দটা অন্যরকম।
আজকে তাহলে রাখছি, কেমন? সবাই ভালো থেকো, শুভরাত্রি। জি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।